ব্ল্যাকমেলের ৫ লক্ষ টাকা দিতে পারেননি, সে কারণে শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য করতে না পেরে নিজেকে শেষ করে দিয়েছিল ২৭ বছরের এক যুবক। এমনই অভিযোগ ঘিরে কিছুদিন আগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম সুধাংশু দাস। গলায় গামছা জড়ানো অবস্থায় তার নিথর দেহ উদ্ধার হয়েছে বাড়ি থেকে। নিজেকে শেষ করে দেওয়ার আগে ওই যুবক শ্বশুরবাড়ির অত্যাচার এবং মানসিক নির্যাতনের কথা জানিয়ে গিয়েছিল তার পরিবারের সদস্যদের কাছে। এমনটাই দাবি করেছিলেন নিহতদের আত্মীয়জন। এমনকি ৫ লক্ষ টাকা চেয়ে যে ব্ল্যাকমেল করে তাকে নিয়মিত চাপ দিয়ে থাকতো শ্বশুরবাড়ির লোকেরা, সে কথাও পরিবারের সদস্যদের কাছে মৃত্যুর আগে জানিয়ে গিয়েছিলেন। সম্ভবত সুধাংশুর মৃত্যুর জন্য তার পরিবার শ্বশুরবাড়ির লোককে দায়ী করছে। পরিবারের দাবি দীর্ঘদিন ধরে তাকে অত্যাচার করত শ্বশুরবাড়ির লোকজন। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করে মৃতের পরিবার। এই ঘটনায় বারাসাত আদালতে আগাম জামিন নিতে আসে অভিযুক্তের পরিবার। এই ঘটনায় এদিন বারাসাত আদালতে মৃতের পরিবারের পাশে এসে দাঁড়ান অল বেঙ্গল মেন্স ফোরামের কর্ণধার নন্দিনী ভট্টাচার্য। এদিন তিনি জানান, যেভাবে পুরুষদের উপরে অত্যাচার চালানো হচ্ছে তা মেনে নেওয়া যায় না। অবিলম্বে তা নিয়ে আইন পাশ করতে হবে। সমাজের মহিলাদের ক্ষেত্রে সর্বস্তরের আইনের ব্যবস্থা আছে, কিন্তু পুরুষরা অত্যাচারিত হলে সেক্ষেত্রে তাদের পাশে দাঁড়ানোর কেউ নেই। যাতে সঠিক বিচার পায় পরিবারটি, তার জন্যই আমরা যতদূর যেতে পারো ততদূর যাব, এমনটাই জানান নন্দিনী দেবী। আজকে আপনারা হয়তো জানেন, আপনাদের এখানে একটি ছেলে তিনি আত্মহত্যা করেছেন, সুধাংশু দাস, বিয়ের অতি অল্প দিনের মধ্যে। তবে সবচেয়ে মজার বিষয়, তার আত্মহত্যাটা কিন্তু এমন একটা বিষয় যে কারণে সবসময় বলা হয় মেয়েরা নাকি আত্মহত্যা করছেন, তার কিন্তু কনস্ট্যান্ট তার কাছে শ্বশুরবাড়ির থেকে টাকার চাহিদা করা হতো। মানে সেটাকেও তো আমরা পণই বলবো নাকি পণ বলবো না। এবং তিনি বাধ্য হয়েছেন সেই চাহিদা মেটাতে না পেরে, অতি অল্প বয়সী একটি ছেলে, তিনি সুইসাইড করতে বাধ্য হয়েছেন। সঙ্গে তার মা বোন সবাই আছেন। আশা করি ওনাদের কাছ থেকে আপনারা ঘটনাটা আরও ভালোভাবে জানতে পারবেন। এবং কিছুদিন আগে কিন্তু তার বাবা চলে গেছেন, এই মা রয়েছেন, একটি মাত্র ছেলে আর দিদি রয়েছেন। কাজে বুঝতেই পাচ্ছেন যে ঘটনাটা কি অসম্ভব হৃদয় বিদারক। এবং আপনাদের বুঝতে হবে যে সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু প্রত্যেক দিন এইভাবে পুরুষ মানুষ মারা যাচ্ছেন। তার মধ্যে সুপ্রিম কোর্ট রায় দিলেন খোরপোশ নাকি নারীদের অধিকার, স্বামীর অ্যাকাউন্টে, স্বামীর এটিএম কার্ডে নাকি নারীর অধিকার। তাহলে আমি জানতে চাই যে নারী তো খুব এম্পাওয়ার। সারাক্ষণ আপনারা বলছেন, সারাক্ষণ পার্লামেন্ট বলছেন, সবাই বলছেন যে এম্পাওয়ার্ড ওমেন, সমান অধিকার, ইকুয়ালিটি। তাহলে আমি জানতে চাই নারীর এটিএম কার্ডে, নারীর অ্যাকাউন্টে পুরুষের সমান অধিকার, মানে রাদার স্বামী সমান অধিকার আছে, সমান টাকা পয়সায় অধিকার। গতকাল থেকেই শুনছি যে তিনি একজন মা শহীদ হয়েছেন, তার টাকা পয়সায় বা তার সব কিছু তার স্ত্রীর হাতে তুলে দেওয়া হয়তো। তো যে বাবা মার যে ছেলে চলে গেল তার কথা কেউ ভেবেছেন? সেই বাবা মা তো অনেক বেশি দিন ধরে ছেলেটিকে লালন পালন করেছেন। বউ তো বিয়ে হয়েছে শুনছি 6 মাস না 5 মাস। আর এই ওয়াইফও আসা হয়তো, এবং সত্যি তো তিনি একটি অল্প বয়সী মেয়ে, তিনি হয়তো কিছুদিন বাদে আবার নিজের জীবন সেটেল করার কথা ভাববেন, যেটা আমাদের এখানে অমিতাভকে নিয়ে হয়েছিল। অমিতাভর বাবা মার সঙ্গে আমার ডাইরেক্ট যোগাযোগ আছে। মেয়েটি টাকা পয়সা সব নিয়ে চলে যায়, নিজের জীবন সেটেল করে। তার বাবা কিন্তু সিকিউরিটি গার্ডের কাজ করেন, মা কিছুদিন আগে মারা গেছেন। এই বাবা মার কথা আমি শুধু টাকা পয়সার কথা বলছি না, সম্মান তো আমার মনে হয় বাবা মাকে আগে দেওয়া উচিত, শহীদের বাবা মাকে। শহীদের স্ত্রী কারুর জীবনে 5 মাস, কারুর জীবনে 1 বছর হলো এসেছেন। শহীদের বাবা মা হতে কিন্তু অনেক বেশি বুকের পাটা লাগে আমার মনে হয় স্ত্রী হবার থেকে। আমার মনে হয় এইসব জিনিসগুলো নিয়ে কিন্তু একটু ভাবার সময় এসেছে। স্ত্রী তো নিশ্চয়ই নিজের জায়গায় আছেন, তাকে ওই বলা হচ্ছে না তো যে ছেলের এটিএম কার্ড, ছেলের অ্যাকাউন্টে বাবা মার অধিকার আছে। তাহলে কেন হঠাৎ উড়ে এসে জুড়ে বসে একজন মেয়ে, যার হয়তো 1 মাস বিয়ে হয়েছে, 2 মাস 6 মাস, একজন পুরুষ মানুষের সব কিছুতে তার অধিকার পড়তে যাচ্ছে। যেদিন জোর গলায় বলতে পারবেন এগুলোতে বাবা মারও অধিকার আছে, সেদিন সব কথা শোনা হবে। কিন্তু তার আগে এগুলো নিয়ে আমার মনে হয় এরকম করে বলা উচিত না। বলছেন খোরপোশে নাকি স্ত্রীদের অধিকার, তাহলে কোথায় যেই স্ত্রীরা স্বামীর থেকে বেশি মাইনে পান তাহলে তাদেরও অধিকার থাকা উচিত স্ত্রীর টাকা পয়সায়। এরকম কথা কেন বলা হয় না? এই যে ছেলেটি চলে গেল শ্বশুরবাড়ির টাকার চাপ সহ্য করতে না পেরে, সেটা নিয়ে কেন কথা হচ্ছে না? সেটার বেলা কেন মনে হচ্ছে না ডাউরিতে মৃত্যু? আমরা তো করছি সেজন্যই লড়াই। একটা মেন্স কমিশন, অ্যাটলিস্ট একটা মেন্স কমিশন থাকলে আজকে সেখানে গিয়ে তো বলা যায় যে হয়েছে, তবে না সংখ্যা আসবে, তবে না স্ট্যাটিস্টিক্স হবে। বছরের শেষে আপনারা জানতে পারবেন এত ছেলের প্রতি ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে, এত ছেলে আত্মহত্যা করছেন, এত ছেলের প্রতি অত্যাচার হচ্ছে। সেই জায়গাটাই তো তৈরি হচ্ছে না। জায়গা তৈরি না হলে কী করে আইন হবে আমাকে বলুন তো? আজকে মেয়েদের জন্য আইন কেন হচ্ছে? আমরা কিন্তু তার বিরোধী কেউ নই, বলছি না মেয়েরা কোথাও অত্যাচারিত নয়, কিন্তু সেই জায়গাটা কেন তৈরি হলো? কারণ মেয়েরা গিয়ে অভিযোগ জানাতে পারেন তাই। আজকে থানায় গেলে কেউ কিছু শুনছেনই না, কেউ কোনো জিনিসই নিচ্ছেন না। এটা খুব অন্যায়। গত 7-8 মাসে আমার ভাই বিয়ে করে বেশি দিন বাড়িতে থাকলো না, 20-22 দিন পরেই ভাই শ্বশুরবাড়ি চলে যায়। বউ তো বাড়িতেই থাকতো না আমাদের। বাবাও মারা গেল, 6 মাস হতে গেল আমার বাবা মারা গেছে। তারপর বাবা মারা যাওয়ার 22 দিন পরেই আমার ভাই বাড়ি থেকে বউকে নিয়ে, বউ ঝামেলা অশান্তি করে বাড়ি ছেড়ে চলে যায়। তারপর ওখানে গিয়ে শ্বশুরবাড়িতে থাকতো। তারপর শুনেছিলাম ভাড়া থাকতো। ভাড়া থেকে ওনারা
ওখানে নাকি ঝামেলা অশান্তি হতো। আমরা তো কিছু জানতে পারতাম না, কারণ বাড়িদের সাথে যোগাযোগ থাকতো না। ভাই তো মাঝে মাঝে ওই যখন দরকার বিশেষ তখন আসতো। তাই এসে কিছুদিন ওই 11 তারিখের দিকে, মানে 11 তারিখে আমার ভাই বাড়িতে আমাকে ফোন করে সকালবেলা যে আমার দিদি আমার বাড়িতে অশান্তি হচ্ছে, আমি কি করব। আজ তাহলে তুই চলে আয়। বলে আমি বিশ্বাস করতে পারছিলাম না যে স্বামী স্ত্রীর ঝামেলা তো সবসময় হয়, ঠিক হয়ে যায় সেটা। কিন্তু এখন দেখলাম যে না, ও বললো না দিদি আমি বাড়িতে চলে আসবো। আমি বলছি তাহলে তুই চলে আয়, তাহলে তোর সাইকেল টাইকেল নিয়ে চলে আয়। বলে না দিদি, যেদিন সাইকেল বা জিনিসপত্র নিতে আসবো সেদিন আমি তোকে নিয়ে যাব, মাকে নিয়ে যাব। ও আসে বাড়িতে, 2 দিন থাকে, আমার বাড়িতেও যায়। ওর হাতে আঙ্গুলে কাটা ছিল, আমি মানে ও রাগ করে মানে কিছুভাবে কেটে গেছে। তা আমাকে দেখায়নি, ওর গায়ে এরকম ডান হাতে ওর কামড়ানোর দাগ, ডান হাতে না বা হাতে, তারপর হাতে আঙ্গুলে কাটা ছিল, ডান হাত না বা হাতে এরকম। হ্যাঁ, আমি ভাবছি ঠিক হয়ে যাবে ওগুলো সব। ও মাকেও বলে, আমার বাড়িতে গিয়ে আমাকে সেরকমভাবে কিছু বলতে পারিনি। আমাকে মাকে বলে যে মা আমার এরকম বাড়িতে খুব অশান্তি ঝামেলা হচ্ছে, আমাকে ওরা মারধর করেছে, কামড়ে দিয়েছে। শ্বশুরবাড়ির লোক, শ্বশুরবাড়ির শাশুড়ি, বউ, শালি 3 জন মিলে। বাবা তো মেদিনীপুরে থাকতো, বাবা ফোনে নাকি হুমকি দিয়েছিল আমার ভাইকে। তা টাকা 5 লাখ টাকা তারা পণ চেয়েছিল, জানি না, বিয়ে করেছে ওনার মেয়েকে, তাই জন্য 5 লাখ টাকা চেয়েছিল আমার ভাইয়ের থেকে। ভাই কোথা থেকে পাবে, আমরা তো গরিব মানুষ। আমার বাবা কদিন আগে 5 লাখ টাকা শাশুড়ি, বউ, শালি মিলে নাকি চেয়েছে। ওর নোট দিকে ভাইয়ের কাছে 5 লাখ টাকা চেয়েছে। আমার ভাই আমার মাকে আগের দিন যেদিন মারা যায় সেদিন রাত্রিবেলা আমার মা মানে ভাই বলে যে আমার মাকে যে মা আমার পিসির ছেলের বউ আছে, ওনাকেই উনি আর রাত্রিবেলায় আমাদের কাছেই বলেছিল। হ্যাঁ, আগের দিন রাত্রিবেলা যেদিন মারা যায় সেদিন আগের দিন রাত্রিবেলা খুব কান্নাকাটি করে ভাই বলেছিল যে আমার কাছে এরকম 5 লাখ টাকা চেয়েছে। আমি তো শ্বশুরবাড়িতে ছিলাম, যে ওই কান্নাকাটি করে আমি যদি ভুল করে থাকি ক্ষমা করো, কালকে তোকে থানায় নিয়ে যাবো। আমার বৌদিরও বলেছিল তাহলে এত কিছু এখন হয়েছে তাহলে তোকে থানা। বলছে জানো মা আমাকে কামড়ে দিয়েছে, আমাকে আমার শ্বশুর ফোন করে হুমকি দিয়েছে মেদিনীপুর থেকে। আমার গায়ে দেখো, দেখো দাগ, এরকম আঙ্গুলে দাগ, গেঞ্জি পরে থাকতো, দাগটা দেখায়নি, কামড়ে দিয়েছে বলেছে, কিন্তু ওরকম দাগ যে ওটা জানতো না। যেদিন মারা যায় সেদিন মা যেদিন মারা যায় সেদিন সকালবেলা, মা তো আয়ার ডিউটি করে, মা সকালবেলা ওকে ডেকেছে। শ্বশুর না, কাউকে অ্যারেস্ট করা হয়নি। আমরা চাই ওরা উপযুক্ত। হ্যাঁ, না আমার ভাই গেছিল দমদম থানায় না কোথাও একটা গেছিল, বলছে স্বামী স্ত্রী ঝামেলা হতেই পারে, সব ঠিক হয়ে যাবে, বাড়ি আমরা একদিন বসিয়ে এখানে মিউচুয়াল করে দেবো। আমাদের পাড়ার কাউন্সিলরের কাছেও গেছিলো, তা কিছু হয়নি। ওর বন্ধুকেও 2-1টা বন্ধুকেও বলতে গেছিলো, কিন্তু অনেক বন্ধু যখন চলে এসেছে সেরকম কিছু বলতে পারি না। আর আমাকেও খুলেও কিছু বলেনি, কিন্তু না এখনো কিছু পাইনি। পোস্টমর্টম রিপোর্ট কিচ্ছু দেওয়া হয়নি। আজকে আমাদের যে শিবাশিস ব্যানার্জি আমাদের যে মানে লয়ার, তিনি আসলো, আমাদের এখন ওরা জামিন পায়নি। তা এখন আমরা চাই ওরা যেন জামিন না পাক, ওরা যেন ওরা আগাম জামিনের আবেদন করেছে। ওরা মা বাবা মেয়ে, যার জন্য আমার ভাই মারা গেল, যাদের জন্য মারা গেল সেই মেয়ের নামই তো দেখতে পাচ্ছি না, কি জানি না। আর আমার ভাই, আমরা চাই বিচার যেন সঠিকভাবে হয়। আমার ভাইয়ের গায়ে দাগ ছিল, গেঞ্জি পরে লজ্জায় কাউকে দেখাতে পারিনি। মারা যাওয়ার আগের দিন আমার বৌদি মাকে কান্নাকাটি করে আমাকে ও বলে গেছে। মা যেদিন অভিযোগ কার নামে আপনার? অভিযোগ মা, পুরো ফ্যামিলি, ওদের শালি। সেটা কি আপনারা কমপ্লেনের সময় উল্লেখ করেছেন? না, আমাদের মাথায় ছিল না, আমাদের সবকিছু মাথায় ছিল না। যেইটুকু আমাদের মাথায় এসেছে আমরা সেইটুকু লিখেছি। আমরা ন্যায্য বিচার চাইছি, ওরা যেন কঠোর শাস্তি পাক। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন
ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।